প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম বাংলা বিভাগের ক্লাস থেকে। আমরা গত সপ্তাহে বিলাসী যে গল্পটি, সেই গল্প নিয়ে আলোচনা শুরু করেছি এবং বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্প, তার এই যে শতবর্ষ পার করছে, অর্থাৎ গল্প রচনার পরে প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে। 100 বছর ধরেই এই গল্প সমান জনপ্রিয় এবং এই যে জনপ্রিয়তা, এই যে মানুষের ভালো লাগা একটা গল্পের প্রতি, তার একটি বিশেষ কারণ রয়েছে। কারণ একটি সুনির্দিষ্ট সমাজ প্রেক্ষাপটে, সেই সমাজের অন্তর্জগৎ, সেই সমাজের যে অন্তর্গত দ্বন্দ্ব, সেখানকার যে কুসংস্কার, সেখানকার যে সংস্কার, সেখানকার যে পশ্চাৎপদতা, মানুষের পিছিয়ে থাকা, নানা রকম কুসংস্কার এবং অন্ধ চিন্তা দ্বারা আচ্ছন্ন থাকা, এবং সর্বোপরি হচ্ছে যে এই যে সম্পদ কেন্দ্রিক যে সমাজ, একজনের সম্পদ আরেকজন দখল করা, একটি শ্রেণী কর্তৃক আরেকটি শ্রেণীকে শোষণ করা, এই যে এই সার্বিক প্রেক্ষাপটে এখনো পর্যন্ত এই গল্পের আবেদন রয়েছে। এবং এই যে প্রতিবন্ধকতার কথা বললাম, এই যে একটি হচ্ছে যে বিরোধমূলক পরিবেশের কথা বললাম, যেই পরিবেশটি মানুষের জীবনের বিকাশের জন্য অন্তরায়, সেই রকম একটি পরিবেশে, সেই রকম একটি জগতে জন্মগ্রহণ করেও মৃত্যুঞ্জয় এবং বিলাসী তাদের যে ভালোবাসার সম্পর্ক, তাদের পরস্পরের প্রতি যে ভালোবাসা, পরস্পরের প্রতি যে দায়বদ্ধতা, এই যে ভালোবাসার শক্তি, এই শক্তি দিয়ে কিভাবে এই যে প্রাচীন জড় যে শক্তিশালী সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে থোড়াই কেয়ার করতে পারলো তারা। অর্থাৎ এই যে ভালোবাসার একটি শক্তি, মানুষের বন্ধনের একটি শক্তি, এই শক্তি সেখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটি আমাদের দৃষ্টি দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি আছে এই বিলাসী গল্পে? বিলাসী গল্পের এটি একটি সমাজকে যেন তার শিকড় সমেত তুলে এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং সেই উপস্থাপনের উদ্দেশ্য কি? উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে আমাদের মনোজগতে আঘাত করা এবং ওই সমাজকে আমরা যেন পরিবর্তিত করি। ওই যে কুসংস্কার, ওই যে অন্ধতা, ওই যে মানসিক অপরিচ্ছন্নতা, সেগুলো থেকে যেন আমরা মুক্ত হয়ে নতুন একটি সমাজকে বিকশিত করতে পারি বা সমাজের বিকাশমানতাকে ত্বরান্বিত করতে পারি। তাহলে এই যে গল্পটি এই অর্থে যে সমাজ প্রেক্ষাপট, এই যে গল্পের উপযোগিতা, এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি? গল্পটি শুরুই হয়েছে একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, গ্রামীণ যে সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামোতে শিক্ষার কি অবস্থা ছিল। আমরা জানি 1923-এ এই গল্প লেখা হলেও তারও প্রায় 70 বছর আগে বিদ্যাসাগর মহাশয় সারা বাংলায় অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেন সরকারের সহায়তায়। সেটি হচ্ছে আধুনিক শিক্ষার যাত্রা শুরু হয় এবং এটি প্রধানত এই গল্প লেখার প্রায় 70 বছর আগে, 1835, 1840, 1850, এই যে সময়টা বাংলার নবজাগরণ, ওই সময় বিদ্যাসাগর মহাশয় সরকারের শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে সারা বাংলায় লিঙ্গভেদে, অর্থাৎ নারী পুরুষ ভেদে অসংখ্য স্কুল প্রতিষ্ঠিত করেন। এবং সেই স্কুল প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা কি ছিল? সনাতন ধর্মের জন্য টোল ব্যবস্থা এবং ইসলাম ধর্মের অর্থাৎ মুসলমানদের জন্য মাদ্রাসা ব্যবস্থা। তো ইংরেজদের আগমনের ফলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের ফলে
এবং ব্রিটিশ শাসনের তত্ত্বাবধানে এখানে আধুনিক শিক্ষার বিকাশ ঘটে। সেই বিকাশটি বিদ্যাসাগর মহাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই বিকাশে। তো সেই রকম একটি শিক্ষার অবকাঠামো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920, 1918, 1922, 23 সালে এসে কি অবস্থায় পর্যবসিত হয়েছে তার একটি চিত্র আমরা এখানে পেয়েছি। যে একদল গ্রামীণ বালক, তারা প্রায় প্রতিদিন 10 থেকে 12 মাইল হেঁটে অর্থাৎ 12-14 কিলো হেঁটে একটি স্কুলে যাতায়াত করে। রাস্তায় তাদের 2 ঘন্টা করে 4 ঘন্টা পার হয় এবং সেই এই যে রাস্তা তারা অতিক্রম করে সেটি এক এক মৌসুমে এক এক রকম। চৈত্র বৈশাখের যে খরদাহ, যে তাপদাহ, নিচে মাটি ধুলোময় এবং উত্তপ্ত, উপরে সূর্যের তীব্র দাহ, সেই দাহ নিয়ে যেমন তারা স্কুলে যায়। আবার একইভাবে বর্ষাকালে সেই বর্ষার সময় যে নিচে কর্দমাক্ত পথ, উপরে মাথার উপরে বৃষ্টি বা মেঘ, এইরকম একটা। তো এই যে একটা সময় বাঙালিরা শিক্ষার জন্য যে একটি যে দুর্দমনীয় মানসিক অবস্থা নিয়ে তারা যে শিক্ষার দিকে ধাবিত হয়েছিল, সেই চিত্র তুলে ধরতে গিয়ে আসলেই শিক্ষার সেই প্রেক্ষাপটে এই যে গ্রামীণ মানুষ, তাদের শিক্ষার বাস্তব অবস্থাটা কি, তারা কত দূর যেতে পারে এইরকম একটা পরিবেশে লেখাপড়া করে, সেই চিত্রটি সেই অর্থাৎ গ্রামীণ শিক্ষা ব্যবস্থার একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটি হচ্ছে যে গল্পের মুখগহ্বর। এই গহ্বরের ভিতর দিয়ে বা এই পথ দিয়ে প্রবেশ করে শরৎচন্দ্র আমাদেরকে ওই যেই গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা বললেন, সেই গ্রামের যে সংস্কার, সেই গ্রামের যে সামাজিক চিত্র, সেই গ্রামের যে সমাজ এবং তার কুসংস্কার, সেই সমাজের চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে জীবন কাহিনী, যে স্বল্প পরিসরের যে তাদের সম্পর্ক, তার ভিত্তিতে। তাহলে এই যেই গ্রামের শিক্ষার ব্যবস্থা এইরকম, সেই এবং শরৎচন্দ্র উল্লেখ করে দিয়েছেন যে যেগুলো স্কুলে পড়ানো হয় তার সাথে এখানকার যে শিক্ষার্থী, তাদের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক তাদের তৈরি হয় না, তাদের এই যে পাঠ্য বিষয় তার থেকে তারা অনেক দূরে থাকে। তাহলে তাদের ঘনিষ্ঠতা হয় কিসের সাথে? ঘনিষ্ঠতা হয় এই যে 2 ক্রোশ বা 4 ক্রোশ পথ পাড়ি দেন তারা, এই যে রাস্তাঘাট, প্রকৃতি, মানুষ, গাছগাছালির ফল ফলালি, বর্ষা, খরা ইত্যাদির সাথেই হচ্ছে তাদের আসলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং পাঠ্য বইয়ের যে মূল বিষয়বস্তু তা থেকে তারা দূরেই থেকে যান। তো এইরকম শিক্ষা ব্যবস্থার কারণেই সমাজটিও এইরকম হতে পারে। তো সেই সমাজের চিত্র কেমন? সেই সমাজের চিত্র আমরা দেখি যে প্রধানত শ্রেণীভিত্তিক একটি সমাজ, এবং শরৎচন্দ্রের ওই সময় এসে 2টি শ্রেণী প্রতিষ্ঠিত হলেও একটি শ্রেণী অন্তর্জ শ্রেণী, আরেকটি শ্রেণী সমাজের উপরি স্তরের ভোগ বিলাসিতায় বা সম্পদ ভোগ করে যারা, তারা একটা শ্রেণী। কিন্তু এই যে 2টি শ্রেণী, এটি তখনকার ভিত্তি বা তখনকার যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন শরৎচন্দ্র, সেটিকে আমাদের সামনে নিয়ে এসেছেন। এই যে হাজার হাজার বছর ধরে যে আর্যাবর্ত যে সংস্কৃতি, আর্যাবর্ত সংস্কৃতির যে বর্ণাশ্রম প্রথা, অর্থাৎ এই যে কয়েকটি বর্ণে সমাজকে বিভাজিত করা, সেই বর্ণাশ্রমেরই রেশ তখনও পর্যন্ত প্রচণ্ডভাবে বা দারুণভাবে সমাজে বিরাজমান, সেই চিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সেই চিত্রটি কেমন? সেই চিত্রটি হচ্ছে এইরকম যে মৃত্যুঞ্জয় হচ্ছে কায়স্থর সন্তান, তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক স্তর বিন্যাসে মৃত্যুঞ্জয় হচ্ছে কায়স্থ। আর বিলাসী কি? বিলাসী হচ্ছে মালো। এই যে মালো, সে হচ্ছে কায়স্থর চেয়ে নিচু স্তরের মানুষ সামাজিক স্তর বিন্যাসে। তো এই কায়স্থর সাথে মালোদের কোনো সম্পর্ক, সামাজিক সম্পর্ক তৈরি হতে পারে না। সামাজিক সম্পর্ক কীরকম হবে? মালোরা কায়স্থদের সেবা করবে, এটাই হচ্ছে সমাজের রীতি। তো মালোদের সাথে কায়স্থদের কোনো আত্মীয়তার সম্পর্ক হবে না। বিশেষ করে মালোদের হাতে কায়স্থরা ভাত গ্রহণ করতে পারবে না। ভাত গ্রহণ করলে কি হবে?
অন্য পাপ হবে। এই যে যে জাতি প্রথা, জাতিভেদ প্রথা এবং এই জাতিভেদ প্রথার ফল এবং এই জাতিভেদ প্রথার যে পশ্চাৎপদতা এবং মানুষকে যে সমাজ যে মানুষকে পিছনে টেনে ধরে রাখে, সারা ভারতব্যাপী, সারা কলকাতা কেন্দ্রিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ যেমন উন্নতির দিকে, তার মানসিক এবং তার বৈষয়িক উন্নতির দিকে ধাবিত হচ্ছে, তখনও আমার গ্রাম সমাজ কীরকম একটি বাস্তবতায় বিরাজ করছে সেই চিত্র এই গল্পে উপস্থাপিত হয়েছে দুইটি চরিত্রের মাধ্যমে। এবং এখানেই হচ্ছে যে গুরুত্বপূর্ণ আঘাতটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। তিনি যখন এই গল্প রচনা করেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, ততদিনে কাজী নজরুল ইসলামও বাংলা কবিতায় চলে এসেছেন তার বিদ্রোহী কবিতা নিয়ে। রবীন্দ্রনাথ নোবেল পেয়ে গেছেন, আরও অসংখ্য সাহিত্যিক বাংলা সাহিত্যে বিরাজ করছেন। এবং তখন একটি পরিবেশ বা একটি চিত্র সারা বাঙালি মধ্যবিত্তের মনে হচ্ছে ইতিউতি করে। সেই চিত্রটা কি? সেই চিত্রটা হচ্ছে গ্রামীণ সমাজ। আমাদের শস্য ভরা, গোলা ভরা শস্য আছে, আমাদের গোয়াল ভরা গরু আছে, আমাদের পুকুর ভরা মাছ আছে, সেখানে একটি গ্রামীণ প্রেক্ষাপট, সেখানে তালবাগান, তার পাশে ছায়া সুনিবিড় একটি গ্রাম, সেখানে একটি কুড়ে ঘর, সেখানে বিলের মধ্যে শাপলা ফুটে আছে। অর্থাৎ সুজলা সুফলা, ছায়া সুনিবিড়, শান্তির নীড় যে বাংলা, এইরকম একটা ইমেজ, এইরকম একটা চিত্রকল্প যে গোটা বাঙালি মধ্যবিত্তের মধ্যে তৈরি হয়ে আছে। এবং সবাই হচ্ছে যে এই যে মধ্যবিত্ত কেন্দ্রিক যে জীবনযাপন, সেই জীবন থেকে ওই চিত্রের প্রতি মোহগ্রস্ত হয়ে আছে, ওই গ্রামীণ ছবির প্রতি, গ্রামীণ সমাজের প্রতি এক ধরনের নস্টালজিক যে চিন্তা ভাবনা থেকে তারা যে আকৃষ্ট হয়ে আছেন। এই যে একটা ছবি গোটা বাঙালি মধ্যবিত্তদের মনোজগতে স্থায়ী আসন করে তৈরি করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে প্রবল আঘাত হানলেন যে না, গ্রামের চিত্রটা এই রকম না, মোটেই এই রকম না। যেখানে শিক্ষা দিয়ে তিনি শুরু করলেন এবং তিনি বলেছেন যে যদি শিক্ষিত মানুষ গ্রামে থাকতো তাহলে গ্রামের চিত্র এই রকম নাও হতে পারত। অর্থাৎ এখানে খুব পরিষ্কার করে তিনি দিয়েছেন যে গ্রামের যারাই একটু শিক্ষা পাচ্ছে, একটু সচ্ছলতা পাচ্ছে, তারাই আস্তে আস্তে নগরের দিকে ধাবিত হচ্ছে। তারা নগরে এসে একটি আরাম চায়, তারা নগরের সন্তানের শিক্ষার নিশ্চয়তা চায়, তারা পরিবারের সবার চিকিৎসার নিশ্চয়তা চায়। এইভাবে মানুষ একসময় গ্রামে আসে। ওই যে ছেলেটি ওখানে যারা এই যে 8 ক্রোশ বা 4 ক্রোশ পথ পাড়ি দিয়ে যারা শিক্ষিত হয়, ওখান থেকে 2-1টি ছেলে যদি কোনোভাবে শহরে একটা চাকরি জোটাতে পারে তাহলে সে শহরে চলে আসে। তারপর সে ধীরে ধীরে তার সন্তানদের জন্য সে আর কখনো গ্রামে ফিরে যায় না। এই যে মাইগ্রেশন, অর্থাৎ গ্রাম থেকে শহরে মাইগ্রেটেড হচ্ছে, এই যে চিত্রটি, এটি খুব সুন্দর করে শরৎচন্দ্র তার এই গল্পে তোমরা দেখবা যে অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। অর্থাৎ এটাকে ভেঙে চুরে তিনি তছনছ করে দিয়েছেন যে এই রকম সুজলা সুফলার, ছায়া সুনিবিড়, শান্তির নীড় যে গ্রাম, এই রকম কোনো ব্যাপার আসলে গ্রামে নেই। সেখানে আছে অন্ধতা, সেখানে আছে কুসংস্কার, সেখানে আছে এই যে নালতের মিত্তিরের মতো, অর্থাৎ মিত্তির বাড়ির এই যে খুঁড়ো, সেই খুঁড়োর মতো মানুষ যারা মৃত্যুঞ্জয়কে অত্যাচার করে। সেখানে হচ্ছে যে সামাজিক যে অবকাঠামো, সামাজিক যে স্তর, একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে এই সমাজকে, অর্থাৎ এই গ্রামীণ সমাজের যে কাঠামো, সেই কাঠামোর খোল নলচে যাতে পাল্টে দেয়া যায়, সেই রকম একটি অভিপ্রায় এই গল্পের মধ্য দিয়ে আমাদের উপলব্ধিতে আসে। তো এই যে সমাজের কথা বললাম, এই সমাজের বাইরে এই গল্পে কি আছে? 2টি চরিত্র আছে। কে আছে? আমাদের মৃত্যুঞ্জয় আছেন। কে আছে? আমাদের বিলাসী আছে। মৃত্যুঞ্জয়, যার বাপ ঠাকুরদা নাম দিয়েছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় অর্থ কি? যে কখনো মারা যায় না।
এবং আমরা দেখলাম সেই মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু ঘটলো, সেই মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু ঘটলো কেন? ওই যে কুসংস্কারের কথা বলছিলাম, সে কিছু মন্ত্রতন্ত্র জানে, কিছু শেকড় বাকড় তার হাতে বাঁধা, সে সাপ ধরে, সাপ নিয়ে খেলা দেখায়। এই যে ঘটনাগুলো ঘটতে থাকে, এগুলো হচ্ছে যে যেমন সাপুড়েদের সাপ ধরা, এটা পুরোপুরি একটি কৌশল, এবং সেই কৌশলের কথা এখানে বারবার শরৎচন্দ্র বলে দিয়েছেন। এই যে একটি চরিত্র মৃত্যুঞ্জয়, তো মৃত্যুঞ্জয়ের মতো এরকম একটি শক্তিশালী চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৈরি করলেন। সেই চরিত্রের শক্তিশালী দিক কি? এই চরিত্রকে কেউ পছন্দ করে না গ্রামে। কেন পছন্দ করে না? কারণ মৃত্যুঞ্জয় গাঁজা খায়, মৃত্যুঞ্জয় গুলি খায়। গুলি মানে তখন ভাং দিয়ে গুলি তৈরি করত। মৃত্যুঞ্জয় নেশা করে, মৃত্যুঞ্জয় এইরকম আরও 10টা 5টা কাজকর্ম করে থাকে সমাজ যেটা মানতে পারে না। এটা কি আসলেই কি বাস্তবতা কি এরকম? আমরা জানি এই কথাগুলো মৃত্যুঞ্জয়ের খুঁড়ো গোটা সমাজে ছড়িয়েছে। খুঁড়োর উদ্দেশ্য কি? খুঁড়োর উদ্দেশ্য হচ্ছে ওই যে 20-25 বিঘার যে একটি আম বাগান আছে, যেটার মালিক মৃত্যুঞ্জয়, সেই বাগানটা দখল করা। সেই বাগান দখল করাকে কেন্দ্র করেই মৃত্যুঞ্জয় সম্পর্কে এই সব কথা বলা হয়। কিন্তু মৃত্যুঞ্জয়কে আমরা প্রথম যখন গল্পে পাই, তোমরা দেখবা কতগুলো মলিন বই, মলিন ছেঁড়া বইপত্র নিয়ে রাস্তার এক পাশ দিয়ে ধীরে ধীরে মৃত্যুঞ্জয় হেঁটে হেঁটে স্কুলে যায়। কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, উপযাচক হয়ে সে কারোর সাথে মেশে না, কিন্তু অন্যরা তার সাথে মেশে। এই যে মলিন বই নিয়ে যায়, অর্থাৎ বইটাকেই, গ্রন্থকেই মলিন হিসেবে দেখানো হয়েছে। তার যে পোশাক আশাক বা তার জীবনযাপনের কথা এখানে বলা হয়নি। মৃত্যুঞ্জয়ের জীবন চলে কিভাবে? এই 20-25 বিঘার যে আমবাগান, এটি যখন এর ফলগুলো যখন বিক্রি করে বা এটি যখন পত্তনি দেয়, পত্তনি দিয়ে যে অর্থ পায় সেটি দিয়ে তার সারা বছর সুন্দরভাবে চলে যায়। নিজে রাঁধে, নিজে বাড়ে, নিজে খায়, একা মানুষ। সেই মানুষটার কি কি গুণ আছে? সেই মানুষটার গুণ আছে এইরকম যে শৈশবেই, অর্থাৎ শিশু অবস্থাতেই, স্কুলে পড়া অবস্থাতেই তার যত বন্ধু বান্ধব সহপাঠী আছে, বন্ধু বান্ধব বলতে তার কেউ নাই। মৃত্যুঞ্জয়ের কাছে যেহেতু টাকা থাকে, মৃত্যুঞ্জয়ই একমাত্র হচ্ছে যে যার পকেটে টাকা থাকে, নিজের খরচ সে নিজে চালায়, তখন অন্য সমস্ত বালকের দল তার কাছে আসে। কেন আসে? কারণ মৃত্যুঞ্জয়ের সাথে থাকলে দোকানে গিয়ে নানান রকম খাবার খাওয়া যায়। মৃত্যুঞ্জয় তার পকেটের টাকা দিয়ে সবাইকে খাওয়ায়। এটি হচ্ছে একটি কারণ। তো এটি কি মৃত্যুঞ্জয়ের গুণ না দোষ? এইরকম সন্তান, এরকম শিশু, এরকম কিশোর এখনো পর্যন্ত সমাজে বিরাজমান আছে। মৃত্যুঞ্জয়ের কি স্বভাব? মৃত্যুঞ্জয়ের স্বভাব হচ্ছে, কোনো দরিদ্র বালক যদি স্কুলের বেতন দিতে না পারে, কোনো দরিদ্র বালকের যদি বই কেনার সামর্থ্য না থাকে, তাহলে ওই যে বালক, ওই বালকের যে অভিভাবক, সে মৃত্যুঞ্জয়ের কাছে পাঠিয়ে দেয়। মৃত্যুঞ্জয়ের কাছ থেকে চুপি চুপি সে দান গ্রহণ করে, সাহায্য গ্রহণ করে। কিন্তু এটি এই সমাজে সে জানান দেয় না। কেন জানান দেয় না? কারণ মৃত্যুঞ্জয়কে সমাজ পরিত্যাগ করেছে। পরিত্যাগ করার কারণে তার কাছ থেকে কিছু গ্রহণ করা হচ্ছে এই যে সামাজিক যে অপশক্তি, সমাজের যে অপশক্তি, তার মুখোমুখি হতে হবে। এই কারণে তার সন্তান যে মৃত্যুঞ্জয়ের সাথে মিশেছে, মৃত্যুঞ্জয়ের কাছে গিয়েছে, এটা ভুলেও কখনো তারা মেনে নেয় না। মৃত্যুঞ্জয় কারো ক্ষতি করে না, মৃত্যুঞ্জয় কারো ক্ষতি করে না। মৃত্যুঞ্জয় তার যে সে যে কায়স্থ উঁচু জাত, সেই জাতের যে জাত্যাভিমান, জাতের যে অহংকার, সেই অহংকার তার মধ্যে নেই। সেই অহংকার থাকলে সে বিলাসীকে ভালোবাসতে পারত না। তো এইরকম একটি চরিত্র, এই যে ফুলে ফলে বিকশিত হয়ে যখন এক ধরনের এই সমাজ বিচ্ছিন্ন হয়ে মালদের সাথে মিলে এক ধরনের জীবনযাপন সে চালিয়ে যাচ্ছে, তখন তার মৃত্যু ঘটে। আসলে কেন মৃত্যু ঘটে? মৃত্যুঞ্জয়ের মতো এইরকম সংস্কারহীন, এইরকম মানুষের প্রতি দরদে অন্তর ভরে থাকা মানুষ এইরকম সমাজে টিকতে পারে না। সমাজের নিষ্পেষণে সে এক সময় হারিয়ে যায়। এবং মৃত্যুঞ্জয়ের সমান্তরালে যে বিলাসী চরিত্রটি, সেই চরিত্রটি তোমরা দেখো যে প্রথম ন্যাড়া যখন তাকে প্রথম দেখে, যে ঠিক যেন ফুলদানিতে শুকিয়ে থাকা একটি ফুল,
ফেলে দিলেই ঝরে পড়বে, মানে এই যে যে ফুলদানিতে ঝরিয়া পড়ার অপেক্ষায় যে ফুল থাকে, অর্থাৎ এই যে যে বিলাসীর এইরকম অবস্থা কেন হয়েছে? এইরকম অবস্থা হয়েছে মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে। মৃত্যুঞ্জয় ভয়ানকভাবে অসুস্থ হয়, 10-15 দিন সে অচেতন অবস্থায় ছিল। যমের দুয়ার থেকে, যম মানে হচ্ছে যে মৃত্যুর দূত, অর্থাৎ মৃত্যুর দেবতা, যমের দুয়ার থেকে বিলাসী তাকে ফিরিয়ে এনেছে। এই যে যে ফিরিয়ে আনা, এই যে যে ফিরিয়ে আনতে গিয়ে তাকে যে ত্যাগ করতে হয়েছে, দিনের পর দিন রাত জেগে এবং সারাদিন পরিশ্রমে করে তার যে কোনো অবসর ছিল না, এবং নিজেকে খোয়ে খোয়ে সে মৃত্যুঞ্জয়কে জীবন্ত করে তুলেছে, জীবিত করে তুলেছে। আমরা বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানি, যে বেহুলা লক্ষিন্দরকে বাঁচানোর জন্য সর্বস্ব ত্যাগ করে যে লড়াই সে করেছিল, যে সংগ্রাম সে করেছিল, স্বর্গ থেকে শেষ পর্যন্ত সে লক্ষিন্দরকে এই মর্তে, এই পৃথিবীতে ফিরিয়ে আনে। ওর মধ্যে আমরা যে সংগ্রাম দেখি, সেই সংগ্রাম আমরা বিলাসীর মধ্যে প্রত্যক্ষ করি, একটা প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে। এবং সমাজের দৃষ্টিতে প্রচলিত প্রেক্ষাপটে নিচু জাতের হলেও তার যে আত্মসম্মান বোধ, এটি আমরা তার মধ্যে মারাত্মকভাবে দেখি। একজন নারীর যে দরদ, নারীর যে মায়া, নারীর যে ভালোবাসা যে কোনো মানুষের প্রতি, সেটিও আমরা তার মধ্যে দেখি। তোমরা খেয়াল করে থাকবে, যখন নালতের মিত্তিরের নেতৃত্বে তাকে যখন মারধর করা হয়, তাকে যখন অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় খুড়ো তাকে যখন গালিগালাজ করে, তাই মৃত্যুঞ্জয়ের সাথে তার বিবাহ হওয়ার কারণে, তখন সে খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে সে কিন্তু গোটা সমাজের প্রতিনিধির সামনে স্পষ্টভাবে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছে যে বাবা আমাকে নিকা দিয়েছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে তার বিয়ে দিয়েছে। অর্থাৎ বিবাহ করে সমাজের প্রচলিত মত মেনে, প্রচলিত আইন মেনে একটি বৈধ সংসার সে যাপন করছে। এই যাপনের কারণে তাকে এইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা যায় না। এই যে যে একজন নারীর যে বলিষ্ঠ কণ্ঠ, এই যে যে প্রতিবাদ, এর কারণে তাকে আরো বেশি অত্যাচারিত হতে হয়, আরো বেশি মার খেতে হয়, কিন্তু এই প্রতিবাদ করতে সে কিন্তু ভুল করেনি। এবং তাকে যখন ধরে নিয়ে যায়, মৃত্যুঞ্জয়কে যখন সে শেকল দিয়ে ঘরে আটকিয়ে রেখে তাকে যখন টেনে হিস্ট্রে বাইরে নিয়ে যায়, তখন সে বারবার কাকুতি মিনতি করতে থাকে, বাবুরা আমাকে একটি বারের জন্য ছেড়ে দাও, আমি যে রুটিগুলো তৈরি করেছি এই রুটিগুলো আমি একবার ঘরে দিয়ে আসি, বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে রুটিগুলো, কিন্তু ভিতরে না খাওয়া মানুষটা খেতে পাবে না। এটা কেমন বিচার সমাজের? আমাকে শুধু খাবারটা একটু দিয়ে আসতে দাও, তোমরা যা বলবে আমি তাই শুনবো, তোমরা আমাকে আঘাত করছো আমি আঘাত মেনে নিব, কিন্তু আমি একবার শুধু রুটিগুলো দিয়ে আসি। এই যে যে আকুতি, এই যে যে মিনতি, এটা কি? এটি আসলে ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসা? শুধু কি ব্যক্তিক ভালোবাসা? না, শুধু ব্যক্তিক ভালোবাসা না। একটি অভুক্ত মানুষ, একটি না খেয়ে থাকা মানুষ, একজন অসুস্থ মানুষ, তার প্রতি যে সেবা, তার প্রতি যে দরদ, সেটিও যেমন আছে, আবার একই সাথে একজন নারী কর্তৃক, একজন পুরুষের প্রতি, বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার ও এর মধ্যে ফুটে উঠেছে। এবং নিচু জাত হলেও, সাধারণ শ্রেণীর মানুষ হলেও একজন মানুষ কতটা সৎ হতে পারে সেটার দৃষ্টান্ত বিলাসী চরিত্র। কারণ আমরা পরবর্তীতে দেখি যে মৃত্যুঞ্জয় যখন প্রদস্তুর সাপুড়ে হয়ে যায়, মৃত্যুঞ্জয়ের যখন সাপ খেলা দেখায়, মৃত্যুঞ্জয় যখন তাবিজ কবজ বিক্রি করে, তখন বিলাসী তাকে এইসব তাবিজ কবজ বিক্রির ঘোর বা বিরোধিতা করে। বিলাসী এটা কোনোভাবেই মেনে নেয় না, যে এটি অসৎ পন্থা, এই পন্থা মেনে নেওয়া যাবে না। এবং গোটা গল্পের মধ্যে কিন্তু আমরা খেয়াল করি যে এই যে যে নেড়া যে মন্ত্র শিখে, এই মন্ত্রের যে কোনো গুরুত্ব নেই, এটা কিন্তু আমরা অনুধাবন করি বিলাসীর নানান রকম অভিব্যক্তির মধ্য দিয়ে। এই যে যে শিকড় বাকড়, এবং এই যে যে শিকড় দিলে যে সাপ ভয় পায়, এবং যা দেখিয়ে এই শিকড় বিক্রি করা হয়, সেটিও শরৎচন্দ্র
নেড়ার মাধ্যমে এবং বিলাসীর মাধ্যমে পাঠকের সামনে পরিষ্কার করে দিয়েছেন। তো এই যে বিলাসী চরিত্র, যে সেবাই তার পরম ধর্ম, মানুষের প্রতি ভালোবাসাই তার পরম ধর্ম, বিশেষ করে মৃত্যুঞ্জয়ের প্রতি, এইরকম একটি সুশোভন, এইরকম একটি ফুলের মতো চরিত্র শরৎচন্দ্রের হাতে তৈরি হয়েছে। অর্থাৎ শরৎচন্দ্র নারীকে এইরকমভাবেই দেখতেন এবং নারীকে খুব শক্তিশালীভাবে দেখতেন। অর্থাৎ এই যে মা, এই যে পৃথিবী, এই যে ধরা, এই যে ধরণীর যে শক্তি, তো নারীও হচ্ছে যে গর্ভ ধারণ করে, সৃষ্টি করে, সে সমস্ত কিছু ভর সহ্য করে এবং সেও এইরকম, নারীও এই শক্তি ধারণ করে। এইরকম একটা শক্তি দিয়েই, এইরকম একটি ভালোবাসা দিয়েই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে নির্মাণ করেছেন। এবং আমরা গল্পে শেষে গিয়ে লক্ষ্য করি যে বিলাসীও শেষ পর্যন্ত জীবিত থাকে না, বিলাসীও শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আত্মহত্যার মধ্য দিয়ে বিলাসী নিজের জীবনকে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ এই যে বিলাসীর এই যে আত্মহত্যা, এই আত্মহত্যা এই সমাজের বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং মৃত্যুঞ্জয়ের প্রতি একটি ভালোবাসা, এই সব কিছু নিয়ে গল্পের একটি পরিণতি তৈরি হয়। অর্থাৎ গোটা গল্পটা পড়ে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় এবং বিলাসীর প্রতি আমাদের এক ধরনের প্রগাঢ় ভালোবাসা তৈরি হয়। তাদেরকে আমরা ধীরে ধীরে ভালোবাসতে থাকি, তাদেরকে আমরা ধীরে ধীরে আপন করে নেই এবং সেই ভালোবাসার কারণেই তাদের যখন হচ্ছে যে এই যে বেদনাদায়ক যে পরিণতি ঘটে, সেই পরিণতির কারণে আমরাও কষ্ট পাই, আমরাও ব্যথা পাই, আমরাও যন্ত্রণা পাই। এখানেই হচ্ছে শরৎচন্দ্রের সফলতা, যে তার যে নিজস্ব অনুভব, একজন লেখকের যে নিজস্ব অনুভব, সেই অনুভবের সাথে পাঠকের যে অন্তর, সেই অন্তরের সংযোগ ঘটাতে তিনি সামর্থ্য হয়েছেন। যাই হোক, এই মোটামুটি গল্পের বিষয় আমি যেগুলো আলাপ করলাম, এর বাইরেও নানান বিষয় আছে, কিন্তু আমি আজকে একটি বিষয় তোমাদের সামনে আলোচনা করব, যে এই গল্পটি তোমরা যখন পাঠ করবে, আমি তোমাদের দুই ধরনের পাঠের কথা বলেছিলাম। একটি হচ্ছে আনন্দের জন্য, সেই পাঠ নিশ্চয়ই তোমাদের এতদিনে হয়ে গেছে। এবার হচ্ছে যে তোমাদের এই গল্পটা নিয়ে পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার জন্য তোমরা এই গল্পটা কিভাবে পাঠ করবে সেটি তোমাদের জেনে রাখা জরুরি। আমি প্রথমেই তোমাদের প্রশ্ন পদ্ধতির কথা বলি। সেটি হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তো 100 নম্বরের যে পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষার মধ্যে 30 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক আর 70 নম্বর হচ্ছে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। এই 30 নম্বরের যে নৈর্ব্যক্তিক অর্থাৎ তথ্যমূলক, আমরা যেটা জানি যে তথ্য জানা থাকতে হবে এই গল্পটা এবং এই গল্পের যে লেখক পরিচিতি, এখান থেকে তোমার একটি হলেও প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ তোমাদের যে 12টি এবং 12টি 24টি টেক্সট রয়েছে, অর্থাৎ 12টি কবিতা এবং 12টি গদ্য, এর সাথে উপন্যাস এবং নাটক মিলে 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে। তো এই 30টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য তোমার কোনো অংশকেই অবহেলা করার সুযোগ নেই। সেই অর্থে আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা টেক্সট থেকে, অর্থাৎ একটা গল্প থেকে বা একটা কবিতা থেকে কমপক্ষে একটা করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। তো তার জন্য এই গোটা গল্পটাকে তোমার ভালো করে পাঠ করতে হবে এবং সেই গল্প পাঠ করতে গিয়ে তোমার প্রতিবন্ধকতা কোথায়? আমি যেটা খেয়াল করেছি, শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমার যখন দেখা হয় বা তোমাদের আগের যে বর্ষের যেই সব ছাত্ররা পার হয়ে গেছে, পরীক্ষায় পাশ করেছে বা এখনো পড়তেছে, তাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে তোমাদের ভোকাবুলারি অর্থাৎ শব্দ সম্ভার খুব কম, অর্থাৎ শব্দের অভাব তোমরা বোধ করো। এবং শব্দের অভাব কোন অর্থে? যে তুমি এই যে গল্পটা আমরা পাঠ করলাম, এই গল্পের অনেক শব্দের সাথেই তোমরা পরিচিত না। যেমন আমি প্রথম দিন ক্রোশ শব্দটা ব্যবহার করেছিলাম, যে ক্রোশ, এর সাথে তোমরা পরিচিত না। এইরকম অসংখ্য শব্দ এই গল্পের মধ্যে রয়েছে, সেই শব্দগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। এবং সিকিউ বা সৃজনশীল কোশ্চেনেও তোমরা দেখবা যে ক নম্বরের কোশ্চেনটা
আমরা যে অভিধায় তাকে আমরা অভিহিত করি, আলটিমেটলি তোমার গল্পের তথ্য জানা থাকতে হবে। গল্পের তথ্য জানা থাকলেই ওই গল্পটি তুমি, ওই প্রশ্নের উত্তরটি তুমি দিতে পারবে। এবং খ নম্বর যে প্রশ্নটি, অর্থাৎ একটি প্রসঙ্গকে একভাবে এক্সপ্লেইন করতে হয়, ব্যাখ্যা করতে হয় তার প্রেক্ষাপট সহ, সেটির জন্য তোমার একটি টেক্সটের, একটি গল্পের বা একটি কবিতার গভীরে তোমাকে প্রবেশ করতে হবে। তাহলে সেই অর্থে বা সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, একটি গল্পের শুরু থেকে, লেখক পরিচিতি থেকে অনুশীলনের শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করা, তার প্রত্যেকটি শব্দ তোমাকে জানতে হবে। প্রত্যেকটি শব্দ তুমি জানলেই তুমি এর উত্তর দিতে পারবে। যেমন ধরো, আমি যেমন বলি যে তোমাদের একটা প্রসঙ্গ আছে, মর্তমান রম্ভার কাদি। মর্তমান রম্ভার কাদি, এটি হচ্ছে যে প্রথম দিকেই তোমরা দেখবা, এই যে বালকেরা যখন স্কুলে যেত, বালকেরা যখন স্কুলে যেত তখন হচ্ছে যে এই যে নানান রকম কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত থাকতো, তার মধ্যে একটা হচ্ছে মর্তমান রম্ভার কাদি কাটিয়া নিত তারা। মর্তমান রম্ভার কাদি। তো এই কাদি হচ্ছে যে কলার ছাড়া, এটা তোমরা বুঝতে পারো। রম্ভা হচ্ছে কলা, আর মর্তমান কি? মর্তমান তোমরা দেখবা, আমি এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে অনেক ছাত্রকে জিজ্ঞাসা করে তাদের অধিকাংশের উত্তর হচ্ছে যে একটু বড় বড় কলা, বিশাল আকৃতির ছাড়া, এই রকম ভাবেই তারা এই মর্তমান শব্দটিকে ব্যবহার করে। এবং তার কারণ কি? মস্ত বড়, সেখান থেকে মর্ত এইভাবে চলে আসে। আসলে এই শব্দটি এসেছে, সেটি হচ্ছে মার্তাবান একটি উপসাগর আছে। মার্তাবান একটি উপসাগর আছে, সেটি হচ্ছে মালয়েশিয়া অঞ্চলে। এই মালয়েশিয়া অঞ্চলের মার্তাবান উপসাগরীয় অঞ্চল থেকে এক জাতের কলা বাংলায় আমদানি হয় এক সময়। এক জাতীয় কলার জাত আমাদের এখানে আসে, সেই কলাটাকেই এই মার্তাবান থেকে পরিবর্তিত হতে হতে এক সময় আমরা মর্তমান কলা হিসেবে তাকে অভিহিত করি। তাহলে দেখো, এই যে মর্তমান রম্ভার কাদি শব্দটা আমরা ব্যবহার করলাম, এর সাথে কত গুরুত্বপূর্ণ ইতিহাস বা প্রসঙ্গ রয়ে গেছে। যে মার্তাবান উপসাগরীয় অঞ্চল থেকে যেই কলাটি আমাদের এখানে এসেছিল, সেটি হচ্ছে মর্তমান কলা হিসেবে। তাহলে এই প্রসঙ্গটি তোমার জানা থাকতে হবে। এবং দেখবা যে এইরকম অনেক প্রসঙ্গ এখানে রয়েছে, এবং তোমাদের শব্দ অর্থ ও টিকা এখানে সেগুলো বিস্তারিতভাবে দেয়া আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ভূদেব মুখোপাধ্যায় নামে একটি চরিত্র আছে, যার কথা ভূদেব মুখোপাধ্যায়ের কথা গল্পের শেষের দিকে বলেছেন, যে তার পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধের কথা শরৎচন্দ্র বলেছেন। তো ভূদেব মুখোপাধ্যায়ের যে পারিবারিক বা সামাজিক প্রবন্ধ, সেই প্রবন্ধের বিষয়বস্তু কি, এটি যদি আমরা এই গল্পের যে শব্দ অর্থ ও টিকা এখান থেকে যদি জেনে না নেই, তাহলে ওই প্রসঙ্গটি আমাদের অজানা থেকে যাবে। এবং ওই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন পরীক্ষার খাতায় থাকে, তখন আমরা সেটির উত্তর করতে পারবো না। বৈচি ফল, এখন বৈচি ফল গ্রাম নগরেও এখন তোমরা দেখবা যে গোল গোল এক ধরনের ফল পাওয়া যায়, তোমরা নরম করে সেটি খাও। কিন্তু এই বৈচি ফল গ্রাম জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল এক সময়। ছোট ছোট কিশোরী মেয়েরা বৈচি ফল সংগ্রহ করে সেটি দিয়ে মালা গেঁথে সেটি গলায় ঝুলিয়ে রাখতো, এবং সে সারাদিন খেলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, মালা থেকে একটা করে ফল ছিঁড়ে সেটাকে নরম করে সে খেয়ে নিচ্ছে। এটি একটি তার যেমন আনন্দ, আবার তার একটি এই যে ফলও সে উপভোগ করতেছে, একটি ফল খাচ্ছে সে, এরকম একটি ব্যাপার। তো সেই বৈচি বনের বৈচির কথা আছে। খেজুর মেথি, তো খেজুর মেথি এর সাথে যদি তোমরা পরিচিত না হও, তাহলে তোমরা এই প্রসঙ্গ তোমরা জানবে না।
তো গ্রামগঞ্জে যেই অঞ্চলে খেজুর গাছ থাকে, খেজুর গাছটা যখন পরিত্যক্ত হয়ে যায়, খেজুর গাছ যখন কেটে ফেলা হয়, খেজুর গাছের এই যে কাঁটা সমৃদ্ধ যে মাথা, ওটা ভেদ করে ওর ভিতরে একটি নরম সাদা আকৃতির খুব সুস্বাদু একটি খাবার থাকে, ওইটি বের করে মানুষ খায়। এটাকে মেথি বলে, মেথি। এবং এই মেথি কিন্তু হচ্ছে খেজুর গাছে যেমন হয়, তাল গাছে হয়, সুপারি গাছে হয়। এই 3 ধরনের গাছ থেকেই মানুষ কিন্তু এই মেথি খেয়ে থাকে। কিন্তু খেজুরের মেথি হচ্ছে খুব সুস্বাদু, খেজুরের মেথি মানুষের কাছে আকর্ষণীয় ছিল। তাহলে তোমার এই প্রসঙ্গটি তোমাকে জানতে হবে। তো আমরা যেমন হচ্ছে যে বিলাসী, বিলাসী কি? মালো জাতের মেয়ে, মালো। এখন মালো বলতে আমরা মালো শব্দের সাথে আমরা পরিচিত। তিতাস একটি নদীর নাম, এই যে উপন্যাস বা চলচ্চিত্র কিংবা পদ্মা নদীর মাঝি ইত্যাদি অনেক কিছুর মাধ্যমে শহরের মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণীও মালো শব্দের সাথে পরিচিত। মালো মানে কি? মালো হচ্ছে যে এক ধরনের পেশাজীবী মানুষ, যাদের পেশা হচ্ছে মাছ ধরা, যেটাকে তোমরা জেলে হিসেবেও বলে থাকো। কিন্তু এই যে মাছ ধরে যেই মালো আর এই বিলাসী যেই মালো, 2 মালো আসলে এক মালো না। এরা হচ্ছে এদের পেশা হচ্ছে সাপ ধরা এবং ওঝাগিরি করা, অর্থাৎ সাপের বিষ নামানো, যে প্রচলিত কুসংস্কার আচ্ছন্ন যে পদ্ধতিটি রয়েছে তার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে সাপুড়িয়ে বা এই যে একটি জাতিগোষ্ঠী, তাদের কথাই এই মালো শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমার বক্তব্য যেটি হচ্ছে যে প্রত্যেকটি শব্দের অর্থ তোমাকে জানতে হবে। প্রত্যেকটি শব্দের অর্থ না জানলে তুমি এই গল্প সম্পর্কে ওয়াকিবহাল হবে না, এই গল্পের অভ্যন্তরে তুমি প্রবেশ করতে পারবে না। আমি আরো কিছু এর সাথে কিছু উদ্ধৃতি তোমাদের শোনাই, যেগুলো না জানলে, সেগুলোর ভাবের যে ব্যঞ্জনা আছে সেটি না জানলে তোমাদের এই গল্পের যে রস সেটি পুরোপুরি আস্বাদন করা হবে না। প্রথম উদ্ধৃতি হচ্ছে, নেড়া যখন বিলাসীকে প্রথম দেখে, ওই যে মৃত্যুঞ্জয়ের সেবা করছে, শিওরে একটি প্রদীপ জ্বালানো আছে, খুব চমৎকার একটি বিবরণ, একটি দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই। এই যে বাস্তব বিবরণটি দিলেন, এটি আবার একটি উপমা দিয়ে শরৎচন্দ্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই উপমাটি কি? ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। আরো একটা ফুল ফুটিলেও ফুটিতে পারে, কিন্তু এখানে যেটি ব্যাখ্যা করা হয়েছে, ফুলগুলো ঝরে যাওয়ার অপেক্ষায়। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। এই যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা কে এই বাসি ফুলের মতো? বিলাসী। এখানে কি প্রকাশ করা হয়েছে? অর্থাৎ ফুল তার সমস্ত গন্ধ, সমস্ত সৌন্দর্য বিতরণ করতে 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 সে নিঃশেষ অবস্থায় এসে অবতীর্ণ হয়েছে। এখন তার ঝরে যাবার পালা। বিলাসীও যেন হচ্ছে যে মৃত্যুঞ্জয়কে বাঁচাতে গিয়ে নিজের সর্বস্ব যেন ধীরে ধীরে, সমস্ত সৌন্দর্য, সমস্ত শক্তি যেন ধীরে ধীরে ত্যাগ করতেছে, সমস্ত কিছু যেন মৃত্যুঞ্জয়ের প্রতি দান করছে, এইরকম একটা অবস্থা। আরেকটি আছে, সেটি হচ্ছে যে এই যে গল্পের যে নেড়া যে তার এক বন্ধুর বাড়িতে একদিন ছিল, বন্ধু যে মারা গেল, তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীকে যে তার স্বামীর লাশের কাছে থাকতে ভয় পায়, সেই জায়গায় গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি হচ্ছে যে এই যে ওই যে ভদ্র মহিলা যে 25 বছর স্বামীর সাথে ঘর করেছেন এবং তখন তার ঘরে একা থাকতে কখনো ভয় পায় নাই, সেই নারী আজকে হচ্ছে যে স্বামীর লাশ নিয়ে 5 মিনিট থাকতে তার যে আতঙ্ক, তার যে ভয়, সেই প্রসঙ্গে শরৎচন্দ্র বলেছেন যে
ইহা আর একটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। অর্থাৎ এই যে নারী পুরুষের যে দাম্পত্য সম্পর্ক, তোমরা জানো, তোমরা বাবা মার সাথে বসবাস করো, তোমাদের বোনেরা সংসার করে, এই যে স্বামী এবং স্ত্রী, হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা মিলে যে একটি দাম্পত্য সম্পর্ক, একটা দম্পতি একটি সংসার পরিচালনা করে, একটি মানব প্রবাহ বজায় রাখে, তাদের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটা কিসের ভিত্তিতে, তার উপরই শরৎচন্দ্র এখানে অধিকতর নজর দিয়েছেন। যে এই যে সম্পর্ক দম্পতি, এই যে জায়া ও পতি, তাদের যে একটি দৃঢ় বন্ধন, তাদের যে একটি শক্তি তৈরি হতে পারে, তাদের সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছালে পরস্পরের প্রতি যে আত্মনিবেদন, পরস্পরের প্রতি যে ত্যাগ এবং ভালোবাসা, পরস্পরকে যে বোঝার মধ্য দিয়ে যে একটি শক্তি তৈরি হয়, যেটি বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে তৈরি হয়েছিল। এবং শরৎচন্দ্রের বক্তব্য, এই জিনিসের সাথে অধিকাংশ বাঙালি পরিচিত হয় না। এটা বিরাট শক্তি। দেখো, তারপরে হচ্ছে যে এই যে জাতপাত যে গেল, এই প্রসঙ্গে বলেছেন, গেল গ্রামটা এবার রসাতলে গেল, নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। কলি কি সত্যই উল্টাইতে বসিল, এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে। এই যে কথাগুলো বললেন, অর্থাৎ এগুলো হচ্ছে মৃত্যুঞ্জয় সম্পর্কে, অর্থাৎ সে যে মালোর হাতে, বিলাসীর হাতে ভাত খেয়েছে, ভাত খেয়ে যে মহাপাপ করেছে, নিকা করুক, বিয়ে করুক, তার সাথে থাক, কোনো সমস্যা নেই, কিন্তু ভাত খাওয়াটা হচ্ছে বিরাট অন্যায়। সেই প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়েছে। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া। বাহ, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। এবং এই কথা আরো কয়েকবার পরবর্তীতে বলেছেন। অর্থাৎ নিকা করেছে, এটা তো কোনো সমস্যা না, এটা হচ্ছে যে বিলাসীকে তাড়িয়ে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে, মৃত্যুঞ্জয়কে সমাজে ফিরিয়ে নিয়ে আসলেই হবে, গঙ্গার জলে স্নান করে আসলেই হয়ে যাবে। কিন্তু সে যে বিলাসীর হাতে ভাত খেয়েছে, এটা যে অন্য পাপ, এটার যে কোনো ক্ষমা নেই। অর্থাৎ কুসংস্কার কোন পর্যায়ে ছিল, সেগুলোই হচ্ছে এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। বিলাসীকে যখন মারতে নালতের মিত্র এবং গ্রামের সাঙ্গপাঙ্গরা নিয়ে যায়, সেই প্রসঙ্গে শরৎচন্দ্র বলেছেন যে, আমরা বলি যাহারি গায়ে জোর নাই, তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। যাহারি গায়ে জোর নাই, এটি তখনও যেমন সত্য ছিল, এখনো পর্যন্ত সত্য। সমাজে যারা অবহেলিত, সমাজে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের উপর আঘাত করতে আমাদের বাধে না, তাদেরকে গালি দিতে আমাদের বাধে না। অর্থাৎ দুর্বলের প্রতি আমরা সবসময় আঘাত করি, সবলের প্রতি আঘাত করার প্রবণতা আমাদের ভিতরে নেই। আমরা বয়স্ক রিক্সাওয়ালাকে তুমি বলি, কখনো কখনো তুইও বলি। আমরা সমাজের এই যে খেটে খাওয়া, কায়িক পরিশ্রম করে যারা, তাদের সাথে আমাদের আচরণ একরকম, তাদের সাথে আমাদের ভাষা প্রয়োগ একরকম, সম্বোধনের ভাষা একরকম। আমার সমপর্যায়ে যারা আছে, আমার সমশ্রেণীতে যারা আছে, তাদের সাথে আমার ভাষা প্রয়োগের স্টাইল একরকম, ধরন একরকম। আর যাদেরকে আমি আমার চেয়ে উচ্চ স্তরের মনে করতেছি, তাদের সাথে আমার ভাষা প্রয়োগের রীতি অন্যরকম। অর্থাৎ এই যে 3টি ঘরানা বললাম, এর মধ্য দিয়ে শরৎচন্দ্রের ওই কথা আজও পর্যন্ত সত্য হিসেবে বিদ্যমান, যে যাহার গায়ে জোর নাই, তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, সে নর হোক আর নারী হোক। এই গল্পের শেষ একটি উদ্ধৃতি দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। সেটি হচ্ছে, টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। এই যে সার্ভাইভাল দ্য ফিটেস্ট বা টিকে থাকার, সমাজে ধরে রাখার কোনো একটি প্রসঙ্গ,
এই ধরে রাখার মধ্যে, কোনো কিছু টিকে থাকার মধ্যেই মানব জীবনের বা সমাজ জীবনের সার্থকতা নির্ভর করে না। অতিকায় হস্তি লোপ পেয়ে যেতে পারে, কিন্তু তেলাপোকা টিকে আছে। অতিকায় হস্তি বলতে এখানে অর্থাৎ এই যে পৃথিবীতে হাজার হাজার বছর ধরে যেসব বড় বড় প্রাণী লোপ পেয়েছে তাদের প্রসঙ্গ তোমরা ভাবতে পারো। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। এই কারণে টিকিয়া থাকাটাই বড় কথা নয়। এই প্রসঙ্গ নিয়ে আসছেন এই যে প্রাচীন সমাজের সংস্কার, কুসংস্কার, তার যে হীনমন্যতা, অপরের প্রতি যে অত্যাচার করার মানসিকতা, অন্যের সম্পদ দখল করার যে মনোবাসনা, এই যে ইত্যাদি নানান বৈশিষ্ট্য নিয়ে, নারী পুরুষের যে ভেদ, নারীর উপর যে অত্যাচার, এরকম অসংখ্য বৈশিষ্ট্য নিয়ে একটা সমাজ টিকে আছে। সেই সমাজটা যে টিকে আছে এইটা কোনো গৌরবের কথা নয়। অনেক সময় অনেক কিছুকে বর্জন করতে হয়, এইরকম একটি বক্তব্যই এখানে চলে এসেছে। যাই হোক, আমি তোমাদের যেভাবে বললাম এইভাবে তোমরা এখন থেকেই গল্পগুলো পাঠ করে যাবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর আমরা তোমাদের যখন প্রথম পরীক্ষাটি হবে তার আগে সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এ বিষয়ে তোমরা অবশ্যই ইতোমধ্যে ওয়াকিবহাল, কারণ মাধ্যমিক পর্যায়ের এবং তারও আগে থেকে তোমরা এই বিষয়ে অনুশীলন করে আসছো। তারপরেও এই বিষয়ে তোমাদের একটি প্রাথমিক বা সাধারণ ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে।